স্বাগত জানাচ্ছি নিউজ 24 সন্ধ্যা সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারদাস জুই এবং আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা মহামারীকে সাথে নিয়ে আরও একটি নতুন বছর বরণ করছে বিশ্ব। প্রথম দেশ হিসেবে 2022 সালকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ডবাসী। ভৌগোলিক অবস্থান আর সময়ের ব্যবধানে বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বর্ষ বরণ করলেও সবার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা যেন এক। নতুন বছরের শুরুতে অকল্যান্ডের রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির আলোকছটায়। নতুন বছরকে বরণ করে নিতে শহরের বিভিন্ন স্থাপনাও সেজে উঠেছে ঝলমলে আলোতে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া সিডনিতে চলছে ইংরেজি বর্ষবরণ। সরাসরি দেখে আসতে চাই সে আয়োজন। দর্শক, অস্ট্রেলিয়া সিডনিতে চলছে ইংরেজি বর্ষবরণের আয়োজন। আমরা সরাসরি ছিলাম সেখানে। তবে দেশে এখনো অপেক্ষা কয়েক ঘন্টার, যার আগে ক্যালেন্ডারে পাতা থেকে বিদায় নিচ্ছে 2021 সাল। 31st নাইট উদযাপন আর নতুন বছরকে বরণের অপেক্ষায় রাজধানীবাসী। যদিও নানা শঙ্কায় সীমিত করা হয়েছে আয়োজন। ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তাতে নিষিদ্ধ করা হয়েছে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান। সন্ধ্যার পর থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে ঢাকা। করোনার শঙ্কায় ঘরেই নতুন বছরকে বরণ করার অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে উৎসাহের কমতি নেই মানুষের মাঝে, কিন্তু করোনা বাস্তবতায় গত 2 বছর ধরেই বন্ধ ছিল সব আয়োজন। এবারও তার ব্যতিক্রম নয়, বন্ধ থাকছে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজন সহ অনেক কিছুই। ডিএমপির পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে তাতে রাত 8টার পর থেকেই যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল এবং গুলশান সহ অভিজাত এলাকাগুলোতে। বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আনন্দ উৎসব করা বা গান বাজনা করা বা নাচানাচি করা, এইগুলো আমরা এই এলাকায় আমরা অনুমতি দিই না, ফলে এটি কমপ্লিটলি বন্ধ থাকবে। উন্মুক্ত স্থান পরিহার করে ঘরেই পরিবারের সদস্যদের নিয়ে নতুন বর্ষবরণের অনুরোধ করা হয়েছে। নিরুৎসাহিত করা হয়েছে ছাদে পিকনিক করা কিংবা আতশবাজির আয়োজন। জনস্বার্থের কথা মাথায় রেখে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। পটকা এইগুলা ফোটানোর থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব, কারণ এটি সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে। বয়স্ক মানুষ যারা রোগী আছেন, হার্টের রোগী আছেন, তারা আকস্মিক শব্দে অনেক সময় মারাত্মক অসুস্থতায় পড়তে পারেন। এবারের বর্ষবরণকে কেন্দ্র করে বড় কোনো নাশকতার আশঙ্কা না থাকলেও সাধারণ মানুষকে ঘরে রাখতে তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ইংরেজি বছরের শেষ দিন আর নতুন বর্ষবরণের উপলক্ষ নিয়ে বিশ্বজুড়েই চলে নানান আয়োজন।
দেশে 31st নিয়ে সাধারণের নানা প্রস্তুতি থাকলেও নিরাপত্তার কারণে রাজধানী ঢাকার চিত্র থাকছে নিরাপত্তায় ঘেরা। অন্যদিকে কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে নেমেছে পর্যটকরা। এসব নিয়ে সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন প্লাবন রহমান। প্লাবন, ওই এলাকাতে চলাচলে ডিএমপির নিষেধাজ্ঞা রয়েছে, পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? পরিবেশ আমরা লক্ষ্য করছি নানা বিধিনিষেধের মধ্যেও নতুন বছরকে বরণ করে নিতে উৎসবের কমতি নেই। অন্তত টিএসসি এলাকায়, রাজধানীর যেখানে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নানা রকম রং আমরা দেখছি, ফুল, একের সঙ্গে বেলুন আমরা দেখছি। মানুষের মধ্যে একরকম সাজ রব, উৎসবমুখর পরিবেশ, উচ্ছ্বাস। এবং আমরা লক্ষ্য করছি যে বন্ধুরা এই জায়গায় একসাথে হয়েছেন, পরিবার পরিজন নিয়ে এখানে এসেছেন মানুষ। সবার মুখে আমরা উচ্ছ্বাস, আনন্দ লক্ষ্য করছি। তো সব মিলিয়ে সবাই কিন্তু প্রস্তুত নতুন বছরকে বরণ করে নিতে। কিন্তু বিগত 2টি বছর কিন্তু খুব বেশি ভালো যায়নি, স্বস্তির যায়নি, বিশেষ করে করোনার কারণে। সবাই আশা করেন নতুন বছরে একরকম পুরোপুরি স্বাভাবিক জীবনে মানুষ ফিরবে, সেই প্রত্যাশা নিয়ে ইংরেজি নতুন বছরকে বরণ নিতে চায় সাধারণ মানুষ। যেমনটা আপনি বলছিলেন যে বেশ কড়াকড়ির মধ্য দিয়ে এবার রাজধানী সহ সারা দেশেই কিন্তু সাধারণ মানুষকে নতুন বছরকে বরণ করে নিতে হবে। আমরা এই টিএসসি এলাকায় সাধারণ মানুষ অনেক দেখছি, শিক্ষার্থীদেরকে দেখছি, কিন্তু এর মধ্যেও আমরা দেখছি যে পুলিশের কঠোর নজরদারি কিন্তু রয়েছে। সিসিটিভির ক্যামেরায় সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে যতটা উদযাপন সম্ভব ততটা উদযাপন হয়তো করবেন সাধারণ মানুষ। এবং একই সঙ্গে যেমনটা জানিয়ে রাখি, সন্ধ্যা 6টার পর থেকে এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলে কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। 6টার পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ থেকে যারা ঢোকার চেষ্টা করছেন, পরিচয় জানানোর পরে তাদেরকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা লক্ষ্য করেছি যে যেমনটা জানানো হয়েছে, প্রতিবারই ফানুস, আতশবাজি, পটকা ফুটিয়ে কিন্তু এই নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এবার সেই জায়গায় কিন্তু অনুরোধ করা হয়েছে যাতে এগুলো না করা হয়। গত বছরও বিধিনিষেধ ছিল, তারপরেও মানুষ বাসাবাড়ির ছাদ থেকেও যে যার মতো উদযাপন কিন্তু করেছেন। তো এরকম একটি কঠোর বিধিনিষেধের মধ্যেও এবার ইংরেজি নতুন বছর 2022কে বরণ করে নিতে প্রস্তুত রাজধানীবাসী। আমাদের 2 সহকর্মী আছেন কুয়াকাটায় এবং কক্সবাজারে। আমরা যেতে চাই কক্সবাজার, আছেন শেখ জায়েদ, সেখানকার খবর জানবো। শেখ জায়েদ। ধন্যবাদ প্লাবন রহমান। আপনি যেমনটি ঢাকা থেকে জানিয়েছেন, কড়াকড়ি কক্সবাজারেও আছে, তারপরও পর্যটকের ঢল আছে এবং বিভিন্ন হোটেল, মোটেল সহ অলিগলিগুলো কিন্তু সাজানো হয়েছে। আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি, লাবণী পয়েন্টে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনের উপস্থিতি আছে, ভিড় আছে এবং এখানে কড়াকড়ি যেটি করা হয়েছে যে বাইরে কোনো ধরনের কনসার্ট করতে দেওয়া হচ্ছে না এবং কোনো জমায়েত করতে দেওয়া হচ্ছে না, কিন্তু অন্যান্য যে আনন্দ উৎসব যতটুকু করা যায় ততটুকু এখানে কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশরা কাজ করছেন, প্রত্যেকটি হোটেল মোটেলেও আমাদেরকে যেটি জানানো হয়েছে যে সিসিটিভি তারা সচল করেছেন। একটু কথা বলতে চাই, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। কার কার সঙ্গে এসেছো, কেমন লাগছে? বাবা মার সাথে ভালো লাগছে। কখন এসেছেন আপনারা? কক্সবাজার কেমন দেখছেন এই আজকে নিরাপত্তা সহ সবকিছু? না, নিরাপত্তাতে সবকিছু ঠিকই আছে এবং আমরা সুন্দরভাবে বিচে ঘুরতে পারতেছি, কোনো অসুবিধা হচ্ছে না। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাকে হ্যাপি নিউ ইয়ার। কথা বলছিলাম যারা ঘুরতে এসেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে, এমন 1-2 জনের সঙ্গে, যেটি বলতে চাই যে প্রত্যেকটি হোটেল মোটেলে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে, যেটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হোটেল মোটেল মালিক সমিতি যেটি জানিয়েছে তাদের 80% তাদের যেই রুমগুলো আছে সেগুলো বুকিং হয়ে গেছে। এখনো পর্যটকরা আসছেন। কক্সবাজার আসার পথে আমরাও কিন্তু ভিড় পেয়েছি, সড়কে যানজট পেয়েছি। তো পর্যটকদের ভিড় আছে কক্সবাজারে এবং পর্যাপ্ত নিরাপত্তার কথাও স্থানীয় পুলিশ প্রশাসন সহ প্রশাসনের সব পর্যায় থেকে বলা হচ্ছে। নতুন বছরকে প্রিয়জনদের সঙ্গে নিয়ে উদযাপনের অপেক্ষায় আছেন মানুষ। আমাদের সহকর্মী সুমন শিকদার আছেন বরগুনায়, চলে যাব তার কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ জাহেদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কক্সবাজারে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে, ঠিক তেমন একই অবস্থা কিন্তু পটুয়াখালীর কুয়াকাটায়, সমুদ্রকন্যা কুয়াকাটায় কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। এবং আমরা ধন্যবাদ আপনাদের। এতক্ষণ কুয়াকাটা, কক্সবাজার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মীরা যুক্ত ছিলেন। ইংরেজি নতুন বর্ষবরণের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন তারা।
স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহেনা। শুক্রবার সকালে সড়ক পথে নির্মাণাধীন পদ্মা সেতু পরিদর্শনে প্রধানমন্ত্রী যান। তার গাড়িবহর পদ্মা সেতুতে ওঠার পর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত ১.৫ কিলোমিটারের বেশি পথ পায়ে হাঁটেন বঙ্গবন্ধুর দুই কন্যা। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ৭টা৫০ মাওয়া প্রান্ত দিয়ে সেতুতে ওঠে। এরপর ৮:৩০টার দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামে গাড়িবহর। পরে সেখানেই নাস্তা খাওয়ার পর আবার সেতু পার হয়ে সড়ক পথেই তারা ফিরেন ঢাকায়। নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যানের আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। সাহেবরা সরকার পতনের আন্দোলন করছেন, আন্দোলনে চরম ব্যর্থতা আর নির্বাচনে জনগণের প্রত্যাখ্যানই তাদের প্রাপ্তি। এখন আবার বলছেন সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্ম আপ চলছে। প্রকৃতপক্ষে নেতিবাচক এবং হঠকারী রাজনীতির কারণে দেশের জনগণ তাদের চিনে ফেলেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে অপসারণের দাবি জানিয়েছে ১৯৭৭ সালে গুম ও খুন হওয়া সেনা বিমান বাহিনীর সদস্যদের স্বজনেরা। সকালে চন্দ্রিমা উদ্যানে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় নিহত সেনা সদস্যদের শহীদের মর্যাদা দেওয়ার দাবিও জানানো হয়। নাইমা জিকুর প্রতিবেদনে বিস্তারিত। নুরুন্নাহার বেগম ৭০ বছর বয়সী এই নারীর কপালে ৩ বছরও সংসার জোটেনি। ১৯৭৭ সালের ২ অক্টোবর থেকে খোঁজ মেলেনি তার স্বামী সার্জেন্ট দেলোয়ার হোসেনের। নুরুন্নাহারের দাবি তার স্বামীকে গুম করেছিল তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আর সেই থেকেই এই বৃদ্ধা খুঁজে ফিরছেন তার স্বামীর কবর। তারে মারিয়ে ফেলছে বা তারে জেলে নিছে, তারে ফাঁসি দিছে, কিছুই কথা হয় নাই। সার্জেন্ট এনামুল হকের অবস্থাও একই রকম। হঠাৎই তাকে বিদ্রোহী ঘোষণা করে ধরে নিয়ে যাওয়া হয়। বিনা অপরাধে সাজা হয় তার, জেল খাটতে হয় ১০ বছর। জিয়াউর রহমান তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সশস্ত্র বাহিনীর জাগ্রত সৈনিকদের সে সশস্ত্র বাহিনী থেকে বিতাড়িত করার চক্রান্ত আছে। আমার বাবার কবরের কাছে যে জিয়ারত করতে পারতেছি না, এত বড় শাস্তি, আমি কার কাছে বিচার যাব? ১৯৭৭ সালের অক্টোবরে একটি বিমান ছিনতাই করে ঢাকায় অবতরণ করে জাপানিজ রেড আর্মি নামের একটি সংগঠন। ঘটনার নিষ্পত্তি হলেও ওই সময়ের শাসক জিয়া বাংলাদেশ বিমান বাহিনী ও কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে কুর অভিযোগ আনেন এবং একদিনে সামরিক আদালত গঠন করে কয়েকশো বিমান ও সেনা সদস্যকে ফাঁসি দেয় জিয়ার সামরিক সরকার। ওই ঘটনার বিচার সহ কয়েক দফা দাবিতে চন্দ্রিমা উদ্যানে মানববন্ধন করেছেন হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের স্বজন ও বেঁচে যাওয়া ব্যক্তিরা। তাদের সাথে মানববন্ধনে অংশ নেন সাবেক বিচারপতি, সেনাপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা। যেভাবে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি, এই অবৈধ হত্যারও বিচার হবে, সে যেই হোক না কেন। যদি মরণোত্তর করতে হয় তাহলে আইন সংশোধন করে সেই বিচার করতে হবে। চন্দ্রিমা উদ্যান থেকে এই খুনি জিয়ার ভুয়া কবর অবিলম্বে অপসারণ করা হোক ২৬শে মার্চের আগে। এছাড়া ১৯৭৭ সালে নিহত সেনা ও বিমান বাহিনীর সদস্যদের সঠিক তালিকা তৈরি সহ তাদের কবর খুঁজে বের করার দাবিও জানানো হয়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পরে নিয়ম অনুযায়ী শপথনামায় সই করেন নতুন প্রধান বিচারপতি। শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিচারপতি, সিনিয়র আইনজীবী সহ আমন্ত্রিত অতিথিরা যোগ দেন। এর আগে বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বছরের শেষ দিনে ২ জেলায় সড়কে ঝরল ৭ প্রাণ। এর মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে নারী সহ ৫ জনের প্রাণ গেছে, আর মাদারীপুরে বাসের ধাক্কায় মারা গেছেন ২ জন। দুর্ঘটনার প্রতিবাদে ওই বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
শুক্রবার সকাল 10টা ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারায় ন্যাশনাল ট্রাভেলসের যাত্রীবাহী একটি বাস। মহাসড়ক থেকে পার্শ্ব রাস্তায় ছিটকে পড়ে একটি অটোভ্যানকে চাপা দেয় বাসটি। বাসের তলে মহিলার সিটের উপর পড়ে রয়েছে, মারা গেছে। হাতের বাড়িতে মাথায় চাপ দিচ্ছে, হাত বাড়া রয়েছে, কারো পা বাড়া রয়েছে, মাথাটাই বাড়া রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর আহতদের পাঠানো হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে। 4 জনের লাশ উদ্ধার করেছি, তার ভিতরে একজন হচ্ছে মহিলা। এর মধ্যে 2 জনের পরিচয় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, আর 2 জনের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এদিকে মাদারীপুর সদর উপজেলায় খাগদি এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় শুক্রবার সকাল 9:30টার দিকে দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে বিপরীতগামী একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এ সময় দুমড়ে মুচড়ে যায় ইজি বাইকটি। দুর্ঘটনার পর বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এতে প্রায় আধা ঘন্টা মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক সড়কে বন্ধ থাকে যান চলাচল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকার পরিবর্তনের ফয়সালা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমেই রাজপথেই ঘটানো হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনকে আমলে না নিলে জনগণ বিকল্প পথে সরকার হটাবে এমন হুঁশিয়ারও দিয়েছেন দলটির নেতারা। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গেল 22 ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন জেলা সদরে সমাবেশ করে বিএনপি। গতকাল শেষ দিনে সিরাজগঞ্জের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে দলটির নেতাকর্মীদের। শুক্রবার সকালে ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বিএনপির ব্যানারে চলতি বছরের শেষ অনুষ্ঠানটি। ভোটাধিকার হরণের কালো দিবস শীর্ষক এই সভায় বিএনপি মহাসচিব বলেন, আন্দোলনের মাঠেই তারা সরকার পতনের ফয়সালা করতে চান। আমরা বিশ্বাস করি যে এই লড়াই অতি অল্প সময়ের মধ্যে একটা দুর্বার গণ আন্দোলনে পরিণত হবে এবং এই গণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের দেশনেত্রীকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে সক্ষম হব। আসুন আমরা এই দিনটিকে মনে করে আবারও সেই দিকে নিয়ে যাই, ঐক্য সৃষ্টি করি, রাজপথেই ফয়সালা হবে এই কথা। এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের এক মানববন্ধনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার মুক্তি সরকারের পতনের মাধ্যমেই হবে। আমরা তো গণতান্ত্রিক রাজনীতি করি বলে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আমরা আমাদের দাবি জানিয়ে চলছি। আপনারা যদি এই গণতান্ত্রিক আচরণ কোনো মতেই গ্রাহ্য না করেন, তাহলে আমরা না হলেও ওই যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসে তারা কি করবে আমরা বলতে পারবো না। নতুন বছরে 2020 সালের 3 জানুয়ারি থেকে আরো 32 জেলায় দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে দ্বিতীয় দফায় সমাবেশ শুরু করবে বিএনপি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদের সময় হলো একটা বিরতি নেবার। সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড করল করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণের সংখ্যা। একদিনে 18,89,000-এর বেশি আক্রান্ত এবং 7,058 জনের মৃত্যু হয়েছে বিশ্বজুড়ে। আবারও সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড করেছে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। এমন পরিস্থিতিতে ওমিক্রন মোকাবেলায় চতুর্থ ডোজ টিকার অনুমোদন দিয়েছে ইসরায়েল। করোনা নিয়ে মানুষের উদাসীনতা দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় স্বস্তিতে থাকার সময় শেষ। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি টিকাদান আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন তারা। আরিফিন শাকিরের রিপোর্ট। চলতি বছরের আগস্ট থেকে নিম্নগামী ছিল দেশে করোনা আক্রান্ত আর মৃত্যুর হার, যা সবশেষ 1% নেমে আসে। কিন্তু নতুন করে আবার দেশে বাড়ছে করোনায় আক্রান্তের হার। ধরা পড়েছে দ্রুত সংক্রমণ ছড়ানো ওমিক্রন আক্রান্ত রোগীর। অথচ রাজধানীতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে মানুষের নেই তেমন কোনো আগ্রহ। বিধিনিষেধ মানাতে সরকারের নেই তেমন কোনো উদ্যোগ। রাজনীতির ময়দান থেকে অফিস কক্ষ সবখানে এমন চলছে ঢিলেঢালা ভাব। রাজধানী এমন চিত্র গোটা দেশেই।
বিশেষজ্ঞরা বলছেন এমন উদাসীনতা বড় বিপদ ডেকে আনবে। এখনই দরকার সতর্কতা। কর্তৃপক্ষ এবং জনগণ উভয়ের মধ্যে এক ধরনের ঢিলেমি অসতর্কতা আমরা দেখছি, এটি গ্রহণযোগ্য নয়। আমাদেরকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, একই সাথে টিকা নিতে হবে। যারা প্রবাসী আসছেন তারা কমিউনিটি সেন্টারে বিয়ে শাদীতে যাচ্ছেন, হাসপাতালে যাচ্ছেন, বিভিন্ন জায়গায়, সেখান থেকে সংক্রমণটা দ্রুত ছড়াচ্ছে। কাজে আমার মনে হয় যে আমরা একটু আগেই যেমনটি আশঙ্কা করেছিলাম তার চাইতে আগেই আমাদের পরবর্তী ঢেউটা আসবে বলে আমরা আশঙ্কা করছি। গত 2 দিনে প্রতিবেশী পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বেড়ে গেছে কয়েক গুণ, যা 12.5%। গত বছর বাংলাদেশে করোনা দ্বিতীয় ঢেউ বেসামাল হয়ে ওঠে সীমান্ত অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা মনে করেন এ নিয়ে এবার আগে থেকে সতর্ক হতে হবে। কতজন রোগী শনাক্ত হচ্ছে তাদের সবাইকে তাদের খোঁজ খবর করতে হবে, তারা যেন আলাদাভাবে থেকে চিকিৎসার আওতায় থাকতে পারে সেই সহায়তা করা। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে যেখানে অনেক মানুষের ভিড় হয় সেখানে প্রাতিষ্ঠানিক উদ্যোগে সেই জায়গার ভিড়টা কমানো, মাস্ক যেন সবাই পরে, সেখানে সাধ্য ব্যবস্থা থাকে। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 500-এর বেশি, যা শুক্রবারও অব্যাহত আছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। এনবিআরের সাথে টানাপোড়েনে 3 মাস ধরে মদ বিক্রি বন্ধ রেখেছে বন্ডেড ওয়্যারহাউসগুলো। এতে শুল্কমুক্ত মদ কিনতে পারছেন না বিদেশি কূটনীতিকরা। 31st নাইট ও নতুন বছরের উৎসবকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র সংকট। বিষয়টি নিয়ে কূটনীতিকদের কাছ থেকে এখনো কোনো চিঠি পাননি বলে জানান কাস্টমস বন্ড কমিশনার। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক আইন অনুযায়ী বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরতরা বেশ কিছু সুযোগ সুবিধা পান, তারই একটি শুল্কমুক্ত মদ। বাংলাদেশে থাকা দূতাবাস ও মিশন সদস্যদের কাছে এই পানীয় বিক্রিতে আছে 6টি বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর অনুমতিতে তারা শুল্কমুক্ত সুবিধায় মদ এনে কূটনীতিকদের কাছে বিক্রি করেন। তবে এ নিয়ে ওয়্যারহাউসগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকায় সেপ্টেম্বরে একটি সফটওয়্যার চালু করে এনবিআর। দেয়া হয় বিক্রির সব তথ্য লিপিবদ্ধের নির্দেশ। এনবিআর এর এই পদক্ষেপগুলো বেআইনি দাবি করে আদালতে যায় ওয়্যারহাউসগুলো। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। এদিকে বিক্রি বন্ধ থাকায় চিঠি দিয়েও এই পানীয় পাচ্ছেন না কূটনীতিকরা। সংকট আরো তীব্র হয়েছে 31st ও নতুন বছরের উৎসবকে ঘিরে। ডিপ্লোম্যাটদের সংকট রয়েছে, আমরা তো কোনো ডিপ্লোম্যাটদের কাছ থেকে কোনো পাইনি যে সংকট চলছে। ওয়্যারহাউস গুলো দিচ্ছে না সেটা আমি জানি, ডিপ্লোম্যাটদের কোনো সমস্যা হচ্ছে না সেটা আমি জানি। বিচারাধীন বিষয়ে বক্তব্য দেননি ওয়্যারহাউস মালিকরা। কাস্টমস বন্ড কমিশনারেট বলছে জিম্মি করে এই সংকট তৈরি করেছে ওয়্যারহাউসগুলো। আমরা তো তাদেরকে বলেছি, ট্রেনিং দিয়েছি, সব করেছি, তারা আসলে অ্যাকসেপ্ট করছে। তারা মানে যুদ্ধের ভয় দেখাচ্ছে, যুদ্ধের ভয়, যেটা একটা মামলা আছে, তার একটা মামলা আমরা তাকে পোস্ট করতে পারছি না। আমরা ওই অটোমেশন যারা তাকে মাল দিচ্ছি। বছরে এই 6টি ওয়্যারহাউস প্রায় 600 কোটি টাকার মদ আমদানি করতে পারে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের কবির বাহিনীর মূল হোতা ও শীর্ষ সন্ত্রাসী কবির হোসেন ওরফে গাংচিল কবির ও তার 7 সহযোগীকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়েছে। র্যাব আরও জানায় মোহাম্মদপুর এলাকায় ডাকাতি ও ছিনতাই করত কবির বাহিনী। দলের সব সদস্যকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাব। কবির হোসেন সহ সর্বমোট র্যাব 2 গতকালকে 8 জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই কবির হোসেনের যে গ্রুপ, এই গ্রুপের সদস্য 20 থেকে 22 জন এবং তারা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুর এলাকায় হত্যা, সন্ত্রাসী, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি কার্যক্রম চালিয়ে আসছিল। রাসেল ও নীল নামে পরিচিত গীতিকার মেহবুবুল হাসান রাসেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায় রাতের খাবার শেষে নিজের রুমে যান মেহবুবুল হাসান রাসেল। পরে রাত 11:30টার দিকে পরিবারের অন্য সদস্যরা ডাকাডাকির পর দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। দিন বাড়ি যায় চোরে পাখির ডানায়ের মতো অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা রাসেল একসময় সাংবাদিকতায়ও যুক্ত ছিলেন। পরে সাংবাদিকতা ছেড়ে বিজ্ঞাপনী সংস্থায় যুক্ত হন তিনি।
সিটি ভোটকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। সকাল থেকে রাত পর্যন্ত স্লোগান, মাইকিং আর প্রার্থীদের গণসংযোগে মুখরিত গলি থেকে রাজপথ। অসম্পূর্ণ উন্নয়ন কাজ সমাপ্ত করতে আবারও রায় চান বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। আর উন্নত নাগরিক সেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। দিলীপ কুমার মণ্ডলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মাইকিং, স্লোগান আর পোস্টার, সিটি নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ শহর এখন উৎসবের নগরী। শুক্রবার সকাল 10টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী। অসম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ করতে তার পক্ষে আরেকবার গণরায় চান বিদায়ী মেয়র। আমরা নির্বাচন মুখর পরিবেশে থাকবো, নারায়ণগঞ্জকে আমরা শান্তিপূর্ণ নির্বাচন দিব। পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা। ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি এবং আশা করি যে পানির ব্যাপারে আমি বেশি জোর দিব, যাতে সুপেয় পানিটা আমি ঠিকমতো জনসাধারণকে পৌঁছে দিতে পারি। একই সময়ে 6 নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। নির্বাচিত হলে আধুনিক নাগরিক সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। কোনো একটা কাজই যেটা উন্নয়নের কথা বলে শেষ করে নাই। আমি বলতে চাই এই সিটি কর্পোরেশনের একটা স্বল্প মেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী বসবাসযোগ্য একটা নিরাপদ নগরী তৈরি করার লক্ষ্যে কাজ করা দরকার। এদিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন কাউন্সিলর প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বছরের প্রথম দিনে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। এবারে প্রথম পূর্বাচলে বাণিজ্য মেলা হবে। গত বছরের তুলনায় এবছরের স্টলের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, প্রথমবার পূর্বাচলে বাণিজ্য মেলা হয় কিছুটা সমস্যা হতে পারে, তবে মেলায় যাওয়ার পথে যানজট নিরসনের চেষ্টা চলছে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জানুয়ারি-মার্চ জুড়ে হবে 26তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্থায়ী কেন্দ্র নির্মাণ করা হয়েছে 20 একর জমিতে। পার্কিংয়ের জন্য দোতলা ভবন ও বাইরে রাখা যাবে 1000-এর বেশি গাড়ি। শনিবার থেকে শুরু হতে যাওয়া এবারের মেলায় থাকছে 225টি স্টল ও প্যাভিলিয়ন, যা কমেছে আগের বছরগুলোর তুলনায়। শুক্রবার মেলার প্রস্তুতি পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। জানান, মানুষের সুবিধায় মেলা চলাকালীন কুড়িল বিশ্বরোড থেকে চলবে 30টি বিআরটিসির বিশেষ সার্ভিস। ভাড়া হবে 30 টাকা। নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পর্যাপ্ত পরিমাণ আনসার থাকবে, পুলিশ ব্যাটালিয়ন থাকবে, র্যাব থাকবে, এরা সার্বক্ষণিক নজরদারিতে রাখবে। এই জ্যামটা হচ্ছে এমনটা যদি হলো যে এত মানুষ আসতে শুরু করলো যে পারা গেল না, তবে চেষ্টা করা হবে রাস্তাটা সচল রাখার জন্য। এরই মধ্যে মেলা দেখতে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে কাছে হওয়ায় বাড়তি আগ্রহ তাদের। কালকে বলছি আমরা সবাই মিলে আসবো, এখানে পরিবেশটা খুব সুন্দর। এখন একটু ঘুরে দেখতে আসলাম। এটা রূপগঞ্জের ভিতরে, আমাদের বাড়ি বাগলা, তাই এটা কাছে দেখে আসছি। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। ছুটির দিনে মেলা শেষ হবে রাত 10টায়। মেলায় প্রবেশ মূল্য বড়দের জন্য 40 টাকা আর ছোটদের জন্য 20 টাকা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। ইউক্রেন ইস্যু সহ পূর্ব ইউরোপের নিরাপত্তা নিয়ে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 50 মিনিটের এই আলাপে উভয় নেতা একে অপরকে হুমকি দিয়েছেন বলে প্রতিবেদন জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যমটি জানায়, শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:30টার পরে দুই নেতার ফোনালাপ হয়। এ সময় ইউক্রেন ইস্যুতে প্রয়োজনে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন বাইডেন। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ হলে তা যুক্তরাষ্ট্রের মারাত্মক ভুল সিদ্ধান্ত হবে। সময় হলো আরো একটা বিরতি নেবার, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। এবার খেলার সংবাদ জানতে চলে যাব আমাদের অপর স্টুডিওতে, সহকর্মী আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। ক্ল্যামনের সৌজন্যে জানাচ্ছি খেলার খবর। 2021-এর ব্যর্থতাগুলো পেছনে ফেলে নতুন বছরে নতুনভাবে মাঠের ক্রিকেটে ফিরতে চায় বাংলাদেশ দল।
প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে টাইগার ক্রিকেটের টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক বলছেন, নিউজিল্যান্ডের কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও মাঠের ক্রিকেটে নামার আগে ইতিবাচক দলের প্রতিটি সদস্য। কাঙ্ক্ষিত ফলাফল পেতে দলগত পারফরমেন্সের বিকল্প নেই বলেও মনে করেন মুমিনুল। মাউন্ট মঙ্গানুয়ে ম্যাচ শুরু ভোর 4টায়। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্ট। বে ওভালের শেষ দিনের মতো অনুশীলনে টিম বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে আরও একবার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। তবে কঠিন চ্যালেঞ্জ সামনে রেখে নতুন বছরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে মাঠে নামতে চায় টিম বাংলাদেশ। আমি আসলে খুব এক্সাইটেড যে নতুন বছরটা যদি সুন্দর হয়, আমরা সবাই যে বিশ্বাস করি আর কি, ভালো শুরুটা ভালো হলে আল্লাহর রহমতে পুরো জিনিসটা সবসময় ভালো হয়ে যায়। মাউন্ট মঙ্গানুয়ে বাউন্স উইকেট নিয়ে ভাবতে চান না মুমিনুল। ইতিবাচক মনোভাব তৈরি করে নিজেদের শক্তিমত্তার উপর আত্মবিশ্বাসী টাইগারদের টেস্ট ক্যাপ্টেন। তো নিউজিল্যান্ড আসলে আমাদের জন্য সবসময় পেস বোলিং অ্যাটাকটাই সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জিং হয়ে থাকে। তো এই চ্যালেঞ্জটা আমার কাছে মানে চ্যালেঞ্জটা আমাদের নেওয়ার মতো ক্যাপাবিলিটিস আমাদের নেওয়া উচিত। তো চ্যালেঞ্জ থেকে আপনার সবসময় অপটিমিস্টিক থাকাটাই মানে ইম্পর্টেন্ট আমার কাছে। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে 9 টেস্টের সব কটিতে ধুকেছে টাইগাররা। সেই বাস্তবতা মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে টিম বাংলাদেশ। এই টেস্টে প্রতিপক্ষকে ঘায়েলে টাইগারদের অস্ত্র পেস বোলিং ইউনিট। তাসকিন কিন্তু আপনার লাস্ট যে কটা টেস্ট ম্যাচ খেলছে সব কটাতে খুব ভালো বল করেছে। তারপরে এবার লাস্ট দুইটা টেস্ট ম্যাচে খুবই ভালো বল করেছে। তারপর রাহিও আপনারা জানেন রাহিও খুব ভালো অবস্থার ভিতরে আছে। তারপর শরীফুল। তা আমি ওদের দেখার জন্য আরো বেশি এক্সাইটমেন্ট কাজ করছে, বিশেষ করে আমার নিউজিল্যান্ড সিরিজে। তো ওদের জবটা একটু হয়তো অনেক বেশি এই সিরিজে। তা আমি ওদের নিয়ে আমি খুবই কনফিডেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এই ছিল খেলার সংবাদে। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে জুয়ের কাছে। ধন্যবাদ আসিফ। এই ছিল সন্ধ্যার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।